কেমন আছেন সবাই? ঈদের আমেজ শেষ, কিন্তু আনন্দ তো থেমে থাকবে না। আজকে এই মুহূর্তে যখন আমি কথা বলছি তখন ঢাকার চারদিকে, বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং কুমিল্লায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বলছে অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকাতেও নামবে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি। তবে প্রচণ্ড গরমের মধ্যে যখন বৃষ্টিটা পড়ে তখন সেই বৃষ্টিটাকেই বিড়ম্বনা না ভেবে আমরা ভাবি আনন্দ। সেই আনন্দে আনন্দ যোগ করার জন্য আমরা চলে এসেছি এনটিভির পর্দায় নতুন লাইভ অনুষ্ঠান নিয়ে, যে অনুষ্ঠানের নাম ইতোমধ্যে আপনারা জেনে গেছেন, রাতের আড্ডা। দর্শক বন্ধুরা, আমাদের এই নতুন আয়োজনে আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইমতু, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন কিন্তু। তবে অনুষ্ঠানের নাম যেহেতু রাতের আড্ডা, আড্ডা তো আর একা একা দেওয়া যায় না, সঙ্গে যদি একজন তারকা হয় তাহলে তো খুব ভালো হয়, আর সোনাই সোহাগা হয় যদি আপনারাও এই অনুষ্ঠানের একটা অংশ হতে পারেন। হ্যাঁ দর্শক, আমরা আমাদের রাতের আড্ডাটা এমনভাবে সাজিয়েছি, চাইলে আপনারাও সরাসরি আমাদেরকে ভিডিও কল দিয়ে অংশগ্রহণ করতে পারেন, জানতে পারেন, জানাতে পারেন আপনার প্রিয় তারকার প্রতি আপনার ভালো লাগা, অথবা যদি কোনো কিউরিসিটি অথবা প্রশ্ন যদি জানার থাকে সেটা আপনি জেনে নিতে পারেন। আমাদের তারকার সঙ্গে কথা বলে আপনিও তারকা হয়ে যাওয়ার একটা অপূর্ব সুযোগ অপেক্ষা করছে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনারা যদি না জেনে থাকেন, অবশ্য জানবেন কি করে, আজকে তো প্রথম আমরা লাইভ এসেছি। আমাদের এই অনুষ্ঠানটি একযোগে এনটিভি সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকে লাইভ চলছে এবং ইউটিউবেও আপনারা দেখতে পাবেন সরাসরি। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য ফেসবুকে আমাদের লাইভ চলাকালীন সময়ে এই লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের উপরে যে ক্যাপশন, সেই ক্যাপশনে একটা জুম আইডি আছে। সেই জুম আইডিতে আপনার জুম যে অ্যাপটা আছে সেই অ্যাপের মধ্যে জুম আইডিটা পেস্ট করে আমাদের সাথে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। তবে আজকে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য হালের ক্রেজ, যিনি সবসময় আলোচনায় থাকেন তার কাজ দিয়ে, এবং তিনি কাজ করলে তার ভক্ত যারা আছে তারা ভীষণ খুশি হন, এবং এই ভক্তদেরকে তিনি খুশি করেছেন। রিসেন্টলি আমাদের পবিত্র ঈদ উল ফিতরে সারা বাংলাদেশব্যাপী মুক্তি পেয়েছিল জঙ্গলি, এখনও দুর্দণ্ড প্রতাপে দর্শকের ভালোবাসা নিয়ে হলগুলোতে এগিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই গেস করেছেন, জনম জনম ধরে আমাদের সবার প্রিয় দিঘি আছে। চলুন, ওকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, ওর সাথে কথা বলি। একটা কথা বলি দোস্ত, ঈদ মোবারক। ঈদ মোবারক, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। একটা কথা বলি, তোকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও। ওকে, এসিটা বাড়ায় দাও। ওরা কি জানে যে তোমার গ্লাসে গ্লাস নাই? কেন, পানি খাবি? আচ্ছা, অনেক দর্শক যদিও জানেন, তারপর আমি দেখিয়ে দিই যে আমার এখানে কোনো গ্লাস নেই। এটা কারণ জানিস কি? এই যে লাইট গুলো দেখতে, আমার চোখ দেখতে পারে, এত সুন্দর ছোট ছোট দুইটা চাইনিজ চোখ, তাও যদি দেখা না যায় তাহলে কি দেখা যাবে? হ্যাঁ, ওকে। আচ্ছা, ঈদ বৈশাখ নিয়ে কথা হবে, কিন্তু ঈদের যে একটা জঙ্গলি মুভি, এটা খুবই প্রশংসিত আমাদের দিঘি, সবাই প্রশংসা করেছে। ভালো গল্প, ভালো অভিনয়, সবকিছু মিলিয়ে। তো আমরা প্রথমে এই জঙ্গলির জার্নিটা শুনতে চাই, কিভাবে এটাতে সংযুক্ত হইলি, তারপরে শুটিং কোথায় হলো, শুটিং এর কোনো মজার অভিজ্ঞতা। আমি সব প্রশ্ন কি একবারে করে বলছি? হ্যাঁ, আসলে সব প্রশ্ন একবারে হয়ে যাচ্ছে, কারণ আমাদের দীর্ঘ সময় আছে, তো আর অনেক প্রশ্ন জমে আছে। ওকে। তো জঙ্গলিটা আসলে হুট করে একদম জঙ্গলির কাজটা পাওয়া, যেমন একদিন, ততদিনে আসলে জঙ্গলির পোস্টার টোস্টার সব বের হয়ে গেছে। এটা গত বছরের কথা, মানে পোস্টার অ্যানাউন্সমেন্ট সব হয়ে গেছে, আমরা জানি সিএম করছে, কিন্তু আমরা তখনও নায়িকা জানি না কে সিনেমা। তো ওই সময় আমাকে আমাদের লাইন প্রডিউসার যে মেজবা ভাই আমাকে ফোন করে বলতেছে, আচ্ছা দিঘি, এরকম এরকম একটা ক্যারেক্টার আসছে জঙ্গলিতে, তুই কি কাজ করবি? তা বললাম জঙ্গলিতে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখতেছি। তো তারপর আমাকে রাহিম ভাইয়া ফোন দিল, ডিরেক্টর যে, তো ফোন দিয়ে বলতেছে, দেখি আচ্ছা চলো আমরা একদিন বসে কথা বলি, করলে করলো, না করলে নেই, বসতে তো সমস্যা নেই। তো আমরা আচ্ছা ঠিক আছে ভাইয়া, বসা যাবে, সমস্যা নেই। তো তখনও পর্যন্ত আমি জানতাম যে আচ্ছা বসবো, কথা বলবো। তো একদিন আমি একটা শুটিংয়ে ছিলাম, অ্যান্ড ওই সময় রোজার মাস ছিল, শুটিংয়ে ছিলাম আমি, আর তখন অলরেডি রাত 12টা 12:30 বেজে গেছে, আমরা লেট নাইট শ্যুট করছি। ওর মধ্যে রাহিম ভাই আমাকে ফোন করে বলতেছে, আচ্ছা আমরা বনানীতে সিএমের অফিসে সবাই আছি, আমরা স্ক্রিপ্ট রাইটার অ্যান্ড এভরিওয়ান, আমাদের এডি, লাইন প্রডিউসার সবাই আমরা একসাথে বসা, আমরা একটা ছোট মিটিং করতেছি, আমরা সেহরি করব, আমাদের সাথে জয়েন করো, এটাই আমাদের মিটিং হবে। আচ্ছা, সো আমি তখন শুটিংয়ের মধ্যে বললাম, ভাই আমার দেরি হবে, বলে হ্যাঁ আমরা 4টা-5টা পর্যন্ত আসি, ভোট কোনো সমস্যা নেই। তো আমি ওখানে শুটিং শেষ করে আমি সেহরির টাইমেই ওখানে গেলাম। আচ্ছা, এবং তাদের সাথে একটা ছোট চিটচ্যাট হলো, ওখানে বসে আমাকে স্ক্রিপ্টটা শোনানো হলো, আমি স্ক্রিপ্টটা পড়লাম এবং সেহরি করলাম, সবই করলাম। তো পরে বললো যে আচ্ছা 2 দিনের মধ্যে আমাকে জানাও তুমি করবা কিনা, কারণ আমাদের আবার তুমি না হলে আরেকটা বাছাই তো করতে হবে।
তো তারপরে বাসায় গেলাম, বাসায় গিয়ে অনেক চিন্তা করলাম যে আসলে কি করব না কি করব, কারণ ক্যারেক্টারটা অনেক চ্যালেঞ্জিং। এই ক্যারেক্টারকে আদৌ মানুষ আমাকে একসেপ্ট করবে, কি হবে করার পরে, মানে আমি কি শুনবো, ফিডব্যাকটা কি থাকবে দর্শকের, যে মানে দিঘি এরকম একটা ক্যারেক্টার, এরকম বোল্ড, এরকম এটা করতে পারে ও, এরকম চেহারা নিয়ে, এটা আসলে অনেক একটা চিন্তার বিষয়। আর যার ফেম বেশি তার দোষ বেশি, আমার এমনি ভাইরাল, আমি কিছু না করি। তো ওই জায়গা থেকে পরে বাবার সাথে শেয়ার করি যে আচ্ছা আমি কি করব, আমি এরকম একটা বাবা, তো ততদিনে বাবা অলরেডি যুক্ত হয়ে গেছে জঙ্গলিতে, বাবা আবার ওখানে বুবলি আপুর বাবার ক্যারেক্টার করছে। তো বাবা বললো যে আচ্ছা আমিও তো আসি, তুমি আচ্ছা এই ক্যারেক্টার এই সেই, আচ্ছা ফাইন তুমি করে ফেলো, আল্লাহ নাম নিয়ে করে ফেলো, দেখা যাক কি হবে, পরেরটা পরে দেখা যাবে। তো হুট করেই তারপর পরের দিন সকালে উঠে একটা ডিসিশন নিলাম যে আচ্ছা ঠিক আছে, মানে তখনও কিছু ওভাবে চিন্তা না করেই যে আচ্ছা হ্যাঁ বলে দেই, ঠিক আছে হ্যাঁ বলে দিলাম। এবং হ্যাঁ বলে দেওয়ার পরে মোটামুটি 2-2.5 মাস পরে, মানে ওদের যেহেতু একটা লটের শুটিং ছিল, মানে জঙ্গলি লটটার শুটিং ছিল, ওই লটটা শেষ করতে একটু সময় লাগে, এবং আমার মোমেন্টে যেহেতু সিয়াম খুব ফ্রেশ লুকে ছিল, ওকে একটু সময় দিতে হয়েছে, মানে ওইটা পুরো ফ্রেশ হয়ে একদম লাস্ট পার্টটুকু আমরা করছি, যদিও মানে ফিল্মের ফার্স্ট পার্ট, বাট লাস্টে গিয়ে আমরা ফার্স্ট পার্টটা লাস্টে করেছিস, একদমই কেমন লাগে এরকম তোরা ফার্স্টের কাজ লাস্টে করিস? খুব ভালো লাগে। তো ওই জায়গা থেকে তারপরে মানে আমাকে দিয়ে ক্যামেরা ক্লোজ হয়, তো শুটিং করেছি আমরা ঢাকাতেই মোস্টলি, মানে পুরোটাই ঢাকাতে হয়েছে। আর তার মধ্যে হচ্ছে এর মধ্যে 2 দিন কি 3 দিন শুটিং করেছিলাম ইউআইইউ ইউনিভার্সিটিতে, ওখানে আমরা ভার্সিটির পার্টটা করি, এবং তারপরে ঢাকা আশপাশ মিলে হচ্ছে গানটা শুট করা হয়। আর যে মাঠের মধ্যে ধেই ধেই করে নাচলি জনম জনম ধরে, ওই মাঠটা ঢাকাতেই আছে। ঢাকাতেই? ওকে, ঢাকাতেই না, দাঁতে দাঁত চিপে বলতে হবে এরকম, ঢাকাতেই। ওকে দর্শক, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, ভিডিও কল দিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করে, ঢাকাতেই। এই জন্য আমি মিস করছি এতদিন তোকে, যে এতদিন পরে একটা শো হবে, মজা হবে, হাসার জায়গা হবে, নিজেকে পচাইতেও ভালো লাগে। তোর আমার একটা ভালো গুণ আছে, আমি ইউজুয়ালি পচা জিনিস পচাই না। আচ্ছা, কিন্তু তোকে পচাই মানে তুই এখন পচিস না। আচ্ছা আচ্ছা, এখন যখন গানটা বের হলো, আমি হিউজ পজিটিভ রিভিউ পাইছি, অডিয়েন্স যারা যে তোকে কারণ ছাড়াই দুটো বকা দিতে পছন্দ করে কমেন্টে, সেও বলেছে এইটাই তো আমাদের দিঘি, আমরা দিঘি কিভাবে দেখতে চেয়েছি। এই ফিডব্যাকটা তো তোর কাছেও পৌঁছেছে, সো সমালোচনা হয়তো আছে, আমি সমালোচনাটা অত দেখিনি, মানে কাজটা এমন ভাবে আমি দেখেছি যে ওখানে সমালোচনার জায়গাটা কম ছিল, আসলে সুযোগটা কম ছিল। এই দর্শকদের ফিডব্যাকটা তুই কিভাবে চেরিশ করেছিস ঈদে? মানে গানটা যখন বের হয় আমি খুব অবাক হই যে ওরা প্রথম গানটাই আমার গান ছাড়ে, এবং গানটার ট্যাগলাইন ছিল লাভ অ্যান্থেম অফ দ্য ইয়ার, যেহেতু এটা ভালোবাসা দিবসে গিয়েছিল। তো আমার মনে হয়েছিল যে ভালোবাসা দিবসের জন্য একটা পারফেক্ট গান এটা, আর যেহেতু আমরা এখন জেনজি জামানায় আছি, জেনজির জন্য আমি বলবো মোর দ্যান পারফেক্ট একটা গান একদম। মানে জেনজিরা এরকমই তো গান, একটু গ্রুভি, একটু রোমান্টিক হবে, কিন্তু গ্রুভ করব, নাচতে থাকবো, আমরা বলিউডে যেটা দেখি। এক্স্যাক্টলি, মানে আমি তো জেনজি না, আমি সিনিয়র জি। তো ওই জায়গাটা থেকে আমি যখন গানটা দেখেছি, আমি বলেছি এটা তো একটা নতুন জিনিস দেখলাম, যে বিটটা আমার স্লো কিন্তু আমার ড্যান্সটা ফাস্ট, এবং আমার এরপরে প্রথমবার দেখলাম, আমি বললাম আরেকবার দেখি, পরে আরেকবার দেখলাম, এই যে ভালো লাগাটা গ্রো করলো, এই ভালো লাগাটা কিন্তু অনেকদিন থাকে, যেটা আস্তে আস্তে হয়, জানিস এগুলো, আমি জানি তুই জানিস। একদমই তাই, একদম না, এখানে দুজন তো দুই দম হবে এখানে, ঠিক আছে। তো সামনে তো নিশ্চয়ই আমরা আরো অনেক কাজ পাবো, কিন্তু এই যে হল ভিজিটে যখন গেলি বা সিনেমা হলে যখন এই যে ক্রাউডের, মানে আসলে ক্রাউডের মাঝে বসে বোরকা টোরকা পইরা তারপরে মুভি দেখা একটা মজা আলাদা, এই ধরনের এক্সপিরিয়েন্স গুলো যেহেতু জঙ্গলি খুব ভালো যাচ্ছে, ইভেন আজকে মানে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, 3 সপ্তাহ 2 সপ্তাহ প্লাস রানিং হয়ে গেল, এবং আমরা শুরু করেছিলাম মোটামুটি 10টা-11টা হল দিয়ে, আজকে এসে আমরা 30টা হলের উপরে আছি, আলহামদুলিল্লাহ। বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে। হ্যাঁ, তো আমি যেটা বললাম সেটা হচ্ছে যে পহেলা বৈশাখের দিন আমরা দেখেছি মুভিটা, তো তখনও দেখেছি মানুষ টিকিট কেটে আসতেছে, পরের 2 দিন টিকিট নাই, এগুলো তো এমনি ভালো লাগে, এটা এমনি ভালো লাগে, আসলেই ভালো লাগে। হ্যাঁ, এই জিনিসটা, মানে যে জিনিসটা ছিল, আমি যখন আমার ফ্যামিলি নিয়ে দেখতে গেছি তখনও এরকমই অবস্থা। নাকি ফ্যামিলি তোকে নিয়ে গেছে? কোনটা? আমি নিয়ে গেছি। ও আচ্ছা, আমি আমার ফ্যামিলিকে নিয়ে গেছি। ওকে। তো তখনও সেম অবস্থা, 2 দিন 3 দিন ওয়েট করে হচ্ছে টিকিটটা পাওয়া, এবং তারপরে ওখানে একটা মজার জিনিস আছে যে দর্শকরা তো আর জানে না আমি দেখতে আসছি, আমি তো মাস্টার্স পরে একদম ওভাবেই একদম কর্নারে গিয়ে বসছি, তো আমিও তখনই প্রথমবার ফিল্মটা দেখছি, মানে আমি কিন্তু এর আগে দেখিনি, আমি ফ্যামিলির সাথে বসে ডাবিং করলে তো নিজের পোরশনটা ছাড়া দেখা হয় না। হ্যাঁ, তো ফুল ফিল্মটা তো আর আমার দেখা হয়নি। আমার পোরশন যখন আসলো, তো পিছে কতগুলো মানে একটা গ্রুপ বসা ছিল সামহাও, তারা
যতটুকু কথাই আমি বুঝতেছিলাম তারা মোস্ট প্রবাবলি কোনো স্কুলের টিচার গ্রুপ আর কি, তারা একসাথে সিনেমা দেখতে আসছে, ফিমেল গ্রুপ একটা 7-8 জনের, তারা কোনো টিচার স্কুলের। তারা বসে বলতেছিল যে, আমি নাম মেনশন করব না, কিন্তু তারা বসে বলতেছিল ম্যাডাম আপনি না বলছিলেন আরেকটা সিনেমার টিকিট নেবেন, আপনি এইটা নিলেন, আচ্ছা ঠিক আছে দেখি আপনার কথাই দেখতেছি। মানে তারা প্রথমে একটু দ্বিধাতে ছিল কি হবে। তো আমার পোর্শনে যখন আসলো তখন তারা বলতেছে যে এই যে এই মেয়েটা না নূপুরের জন্য ছেলেটার জীবনটা শেষ হয়ে গেল, নূপুরের জন্যই। তো ওরা তো আর জানে না নূপুর সামনে বসা, জানে না। তো আমি খুব এনজয় করতেছি জিনিসটা যে নূপুরকে সমানে গালি দিচ্ছে, মানে এইটাই তো চাচ্ছিলাম আমরা, তাই না? তো আমার ভাই পাশ থেকে বলতেছে আই টোল্ড ইউ তোকে মানুষ গালি দিবে, এখন কেমন লাগে তোর গালি? আমার ভালোই লাগতেছে। তো লাস্টে যেখানে তুমি তো ফিল্মটা দেখছো, তো তুমি জানো লাস্টের দিকে একটা ফ্ল্যাশব্যাক থাকে ছোট্ট করে, যেখানে আমরা দেখতে পাই, আমি স্পয়লার দিতে চাই না, বাট তারপরও ওই জায়গাটাতেও তখন হ্যাঁ নূপুরের জন্য ছেলেটা আর কাউকে ভালোবাসতে পারতেছে না, নূপুর সব নষ্টের মূল। তো এই যে চাবায় চাবায় দাঁতে দাঁত লাগায় যে বলতেছে এটাও আমার কাছে ভালো লাগতেছে। এবং শেষে যখন সিনেমাটা শেষ হলো সবাই আমরা কান্নাকাটি করতেছি, চোখ মুছতেছি, তারাও কান্নাকাটি করতেছে। এবং পিছিয়ে তখন ওই মহিলাটা বললো ম্যাডাম আমি আপনাকে আরেকটা সিনেমার টিকিট কাটতে বলছিলাম, আমি খুব দ্বিধায় ছিলাম যে আপনি এটা কাটছেন কেমন হবে, কিন্তু আমার মনে হয়েছে এইটা বেস্ট সিনেমা এবারের ঈদের, আমি আর কোনো সিনেমাই দেখবো না, আমার মন ভরে গেছে। তো এই যে কমপ্লিমেন্ট দর্শক হিসাবে পাওয়া, কারণ আমি তো ওই দিন দর্শক, আমি তো আর দিঘি হিসাবে যাই নাই, আমি ওই দিন একদমই দর্শক হিসাবে গেছি যে আমিও এনজয় করবো, তারাও এনজয় করতেছে, এটাও আমি শুনলাম। তো এইটাই আমার সার্থকতা আমার মনে হয়। এই মুহূর্তে এনটিভি সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনাদের জন্য এই অনুষ্ঠান, এবং আপনারা চাইলে ভিডিও কলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। খুব সহজ, ফেসবুকের যে ক্যাপশন আছে সেই ক্যাপশনে একটা জুম আইডি দেওয়া আছে, সেই আইডিটি ফলো করে আপনার জুম অ্যাপ থেকে আমাদের সাথে সরাসরি ভিডিও কলে অংশগ্রহণ করতে পারেন, অথবা আমাদের টেলিভিশন স্ক্রিনে একটু পর আমরা একটা কিউআর কোড দিব, সেই কিউআর কোডে আপনার মোবাইলের ক্যামেরাটা ধরলেই সরাসরি কানেক্টেড হয়ে যাবেন এবং ভিডিও কলে অংশগ্রহণ করতে পারবেন। আর যদি মেকআপ করা না থাকে বা এখন যদি সরাসরি একটু শরম করে, তাহলে আপনারা চাইলে কমেন্টও করতে পারেন, আমরা কমেন্ট পড়ে আমাদের অতিথিকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো আমরা অনুষ্ঠানটা এমনভাবে সাজিয়েছি, আপনি শুধু দর্শক না, আপনিও কন্ট্রিবিউটর, আপনিও পার্টিসিপেন্ট। সো দেরি নয়, আমাদের সাথে যোগদান করুন। আমরা যে জায়গায় ছিলাম, যে দর্শকের ভালোবাসাটা যখন সরাসরি আমরা দেখি, যেমন এই যে এখন সরাসরি তুই আমার ভালোবাসাটা দেখছিস, আমিও তো দর্শক, দিন শেষে তোর কাজগুলো দেখি, তো ওই জায়গাটা থেকে আসলে ভালো লাগাটা অনেক কাজ করে, কিন্তু পাশাপাশি কি দায়িত্বটা অনেক বাড়িয়ে দেয় না? অনেক বাড়িয়ে দেয়, অনেক অনেক। তখন মনে হয় কি, মানে এখন যেমন যেটা মনে হচ্ছে যে নেক্সটের কাজগুলো ঠিক ওইরকমই করতে হবে যেন আমি দর্শক সারিতে থাকলে পিছের আওয়াজটা আমার নিজের কানে আসে। তখন এটা তো একটা নেশার মতো আসলে, যে দর্শক যখন আমার কথা বলছে আমার মনে হয় নেক্সট আবার কবে শুনবো, কোন কাজটা দিয়ে শুনবো, এটা নেশা না? তো এই দায়িত্বটাই বেড়ে যায়, তখন মনে হয় এরকম আরো কাজ দিতে হবে। এবং প্রতিনিয়ত কিন্তু আমার দেখা যাচ্ছে কমেন্টে হোক, ফেসবুকের ইনবক্সে হোক, ইনস্টাগ্রামে হোক, ইনফ্যাক্ট যে টিকটক নিয়ে এত সমালোচনা, ওই টিকটকের মধ্যেও এখন কিন্তু কমেন্ট আসছে যে হ্যাঁ জঙ্গলি দেখেছি, জঙ্গলি ভালো লেগেছে, আপু আপনার পার্টটা সুন্দর ছিল। এই যে এই কমেন্টগুলা কিংবা এই উৎসাহগুলা, তখন তো মনে হয় আরো অনেক ভালো কাজ, অনেক ভালো লাগে। আর যতগুলো কাজ করেছিস ম্যাক্সিমাম কিন্তু তোর ভালো, বিশেষ করে ওটিটির কাজগুলো তো খুবই প্রশংসিত। তো সেই জায়গাটা থেকে আসলে দায়িত্ব বাড়িয়ে দেয়। কিন্তু গত বছর যখন, আমি যদি ভুল না করি, তুফান যখন রিলিজ হয়, তখন জঙ্গলির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে, এবং দীর্ঘ 1 বছর পরে এসেও আবার দেখে যে বরবাদ, সেই শাকিব খান। হ্যাঁ, এটা দুষ্টু লোকেরা বলে যে বরবাদের তুফানের কারণেই আসলে জঙ্গলিটা পিছিয়ে দিয়েছে, যাতে জঙ্গলিটা দর্শক দেখতে পারে। কিন্তু এবার যে চ্যালেঞ্জিং ভাবে জঙ্গলি আসলো, বরবাদের সাথে টেক্কা দিয়ে ভালো ব্যবসা করলো, কিন্তু মুক্তির আগে কি টেনশন কাজ করেছিল? প্রতি ঈদে কিন্তু শাকিব খানের একটা সিনেমা থাকে, হোক তুফান, হোক বরবাদ, হোক প্রিয়তমা, যেটাই হোক, মানে থাকে তো, এটা কিন্তু কমন। সো এক ঈদ মানে এক ঈদ দিলাম না শাকিব খানের জন্য, পরের ঈদে দিব, এটা কিন্তু আমি নিজেও জানি গেমটা এটাই, যে পরের ঈদে ওইখানেই আমি পড়বো। সো এটা তো মাথায় আসার কথাই না, এটা নিয়েই বরঞ্চ আরো আগানোর কথা, যে হ্যাঁ এটাও থাকবে, এটাও থাকবে, তারপরে আমরা যেভাবে সাস্টেইন করি কিংবা যা হোক। কিন্তু এটা সত্যি হয়তো বা কোরবানি ঈদের স্পেসটা আরো বেশি ছিল, ওখানে সিনেমা হয়তো বা কম ছিল, কিংবা এত হাড্ডাহাড্ডি লড়াই ছিল না, এবং এতগুলো ভালো সিনেমা একসাথে আসেনি। ওই তুলনায় যখন জঙ্গলি আসছিল তখন একদিক থেকে যেমন মজা লাগছিল, টেনশন তো কম বেশি সবারই কাজ করে সিনেমা আসলে, সো ওই জায়গা থেকে টেনশনটা তো ছিলই, কিন্তু মজাটা ছিল যে অনেক সিনেমা এবার, মানে এবার কে নেই, এবার শাকিব খান আছে, এবার আফরান নিশো আছে, এবার মোশাররফ করিম আছে, এবার সিয়াম আহমেদ আছে, জিনিসটা এরকম। সো ওই জায়গা থেকে আমরা এক্সাইটেডও ছিলাম যে আসলে কি হয়, কেমন হয়। কিন্তু যেটা দেখলাম যে আসলে
লড়াই থেকে বেশি মানুষ অ্যাপ্রিসিয়েট বেশি করেছে, যে আজকে আমি বরবাদ দেখেছি, কালকে আমি জঙ্গলি দেখবো, তারপর আমি দাগি দেখবো, মানে এইভাবে শিডিউল করে মানুষ এবার সব সিনেমা দেখেছে, যার জন্য কোন সিনেমায় হল থেকে এখনো পর্যন্ত নামেনি, কোন সিনেমায় হলে বরঞ্চ বেড়েছে। এবং একটা মুভি নাই, জিন 3 একটা টেকনোলজিক্যালি প্রবলেম ছিল, আমি এটা নিয়ে কথা বলবো। তার আগে দর্শক বন্ধুরা আমাদেরকে কি টেক্সট পাঠিয়েছে, চলুন দর্শকরা আমরা এক ঝলক একটু দেখার চেষ্টা করি। মোহাম্মদ তানভীর মিরাজ, আবারও ইমতু ভাই আপনাকে দেখে ভালো লাগছে, আপনার টেক্সট দেখে আমার ভীষণ ভালো লাগছে। ওকে, নেক্সট মোহাম্মদ মামুনুর রশিদ, বাগেরহাট থেকে আছি ভাই, বাগেরহাটে বাঘ নাই। ওকে, নেক্সট আমরা দেখি কি লিখেছেন। আলহামদুলিল্লাহ মিলন হবে কত দিনে, থ্যাংক ইউ মিলন ভাই, আলহামদুলিল্লাহ। মিল্টন, সুন্দর ও অসাধারণ পারফরমেন্স। বৈশার কি পারফরমেন্স করবো বলেন, যতটুকু করা যায় আর কি। ওকে, জীবন, গুড প্রোগ্রাম, কিপ ইট আপ, থ্যাংক ইউ অ্যান্ড কিপ সাপোর্টিং আস। কিং শাহরিয়ার কোনো মেসেজ যায়নি এখনো? হ্যাঁ হ্যাঁ, দিঘির গুলো জমতেছে, এগুলো একদম শুরুর দিকে আসছে, তোকে পরিচয় করায় দেওয়ার আগে সম্ভবত। ঠিক আছে, দিঘি নিয়েও আসবে। আচ্ছা, দিঘিকে আপনারা যারা মুভিতে দেখেছেন, বিশেষ করে জঙ্গলিতে যারা দেখেছেন, কেমন লেগেছে চরিত্রটা, কতটুকু গালি দিয়েছেন, আপনাদের মতামতগুলো এখানে কমেন্ট আকারে জানাতে পারেন। কমেন্ট আকারে জানাতে পারেন, চাইলে গালিও দিতে পারেন, ভদ্রভাবে যতটুকু দেওয়া যায়। ঠিক আছে, তা আমরা যে কথাগুলোতে ছিলাম, যে এই যে একই সময়ে আমরা বরবাদের মারদাঙ্গা বাম্পার হিট হাউসফুল দেখছি, আমরা জঙ্গলির হাউসফুল দেখছি, দাগির হামিল দেখছি। সো এই যে ব্যাক টু ব্যাক ভাইস ভার্সা সবগুলো, তুই বললি না যে টিকিট পাই নাই, ওকে ফ্যান, তাহলে কোনটার আছে বলেন, আমি সেটাই দেখবো। বা আমি অনেক দেখেছি হলে গিয়ে, আমি কিন্তু 3 বার গিয়ে তারপরে মুভি দেখতে পেরেছি। হ্যাঁ, মানে মেজবা ভাইকে আমি স্টার সিনেপ্লেক্স একটা টিকিটের জন্য কল দিবে, এটা কেমন না বল, এটা কেমন না, এটা তো খারাপ। এই জন্য আমি ট্রু, আমরা কেউই আসলে ম্যানেজ করতে পারছিলাম না, আমাদের অনেক কল আসছিল, কিন্তু আমরাও সেম নিরুপায়, আমরা কিছু করার নাই, এটাই ভালো, এই ডিমান্ড চির অটুট থাকুক। আমাদের প্রিয় তারকা দিঘির সঙ্গে কথা বলার জন্য দেখি কারা যেন আছেন ভিডিও কলে, আমরা একটু দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা সমান সমান চোখে তাকান, চোখে চোখে কথা হবে। হ্যালো ভাইয়া। মেবি ও ভাইয়া অফ, উনি শুনতে পাচ্ছে না। ভাইয়া হ্যালো, কি নাম ওনার? মশিউর ভাই। মশিউর ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করে কথা বলতে পারেন আমাদের সঙ্গে, আমরা কিন্তু কথা বলছি আপনার সাথে। হ্যালো বউ, বউ, আই গেস ওনার। ওকে, আমরা খুবই দুঃখিত, আমাদের প্রথম কলার মশিউর ভাই, কোন একটা টেকনিক্যাল প্রবলেম, কোন একটা টেকনিক্যাল প্রবলেম, আমরা টেকনিক্যালি আপনাকে বাদ দিয়ে দিছি, আপনি আরেকবার ট্রাই করেন। অডিও ইস্যু, দর্শক আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু বোঝেনি তো অনেকগুলো প্ল্যাটফর্ম একসাথে যুক্ত করে আপনাদের সাথে কানেক্ট করছি, সো একটু ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিয়েন। আর বকাঝকা করলে কমেন্টে করেন, সমস্যা নাই। ও আরেকটা কথা দর্শক বন্ধুরা, আমরা যেহেতু লাইভে আছি এবং সোশ্যাল মিডিয়াতে আছি, আপনারা চাইলে ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। দিঘিকে অনেক মানুষ পছন্দ করে, অনেক হয়তো জানেই না যে দিঘি রাত জেগে আপনাদের জন্য এখন লাইভে আছে এনটিভির পর্দায়। বরবাদ দেখছিস না শুধু জঙ্গলিটাই দেখছিস? বরবাদ দেখবো। আচ্ছা, আর কোনটা মুভি দেখা হইছে? পাচ্ছি না, আমি চক্কর দেখেছি, আমি চক্করের টিকিটটা अवेलेबल পেয়েছিলাম। ওকে, লেটস টক অ্যাবাউট চক্কর। শরফ আহমেদ জীবন ভাইয়ের পরিচালনায় আমাদের সবার প্রিয় মোশাররফ করিম ভাই অভিনীত, এবং আরো অনেক একগাদা ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা এখানে আছেন। তোর কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। উফ, মোশাররফ করিম ভাইয়ার অ্যাক্টিং, ও মাই গড। আমি কালকে মানে প্রত্যেকটা সিন দেখছিলাম, আমি আর আমার ফ্রেন্ড গিয়েছিলাম, সো আমরা কি জানি বলতে চাইছিলি, মনে আটকে গেলি কি? মানে অনেকগুলো বন্ধুরা মিলে? না, অনেকগুলো না, আমার একটা বান্ধবী আর আমি। বান্ধবী তো, এই তো বন্ধু গিয়ে বলছিস তো, তো বাটা বয়ফ্রেন্ড হয়ে যেতে চাইছিল। ও আচ্ছা, আমি আর আমার একটা বান্ধবী, আমরা খালি হা করে এভাবে ছিলাম, আর আমি খালি ওকে বলতেছিলাম, দোস্ত মোশাররফ করিম এটা কি অ্যাক্টিং করলো, ও বলতেছে দোস্ত আমি জানি না এটা কি করলো, এই এক্সপ্রেশনটা কেমনে দিল, মানে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। মানে আমরা তো স্পয়লার দিতে পারছি না দর্শক, এক্স্যাক্টলি। অনেস্টলি চক্করটা অবশ্যই দেখবেন, মানে আলোচনায় তো এই জঙ্গলি বরবাদ, নট অনলি দ্যাট, সুমন আনোয়ার ভাই, দিনার ভাই, তারপরে আমাদের মৌসুমী, হ্যাঁ মৌসুমী আপু, তারপরে হচ্ছে
তারিনাপু, তারপরে হচ্ছে ওটার নাম কি শাশ্বত, ইভেন শাশ্বত, আমি শাশ্বতের জন্য কাঁদছি। মানুষ আমার সিনেমা দেখে কাঁদছে, আমি শাশ্বতের জন্য কাঁদছি। কিন্তু এই যে শাশ্বতকে একটু স্পয়লার দেই, মানে শাশ্বতকে যখন মেরে ফেলে ও জানালা দিয়ে যখন উকি দেয়, এটা একটু না অনেক স্পয়লার। হ্যাঁ এটা অনেক স্পয়লার। তো ও যে মানে মরার পরে এই সিনটা আমার সবচেয়ে ফেভারিট। আমার ফেভারিট কেন, কারণ ও যখন মরে যায় এন্ড কোন মরে যায়, গুলশান মোড়ে না কারণ বাজার মোড়ে, কোন শাহবাগ মোড়ে, শাহবাগ মোড়ে গিয়ে আমাদের দাবি। তো ও যখন মরে যায় তখন ওই যে আওয়াজটা পাওয়ার পর মোশাররফ করিম ভাইয়ের চোখটা ছলছল হয়ে যায় না, অনেক সে চিৎকার করতে থাকে, সে বার্স্ট আউটও হতে পারে না, কিন্তু তার চোখ ছলছল, চোখে পানিটা কিন্তু পড়ে না। মানে এই শটটা উনি কিভাবে দিল, আমার 50 বছর লাগবে এই শট দিতে ভাই, উনি কিভাবে দিল এই শটটা, এটা মানে মোস্ট ফেভারিট শট পুরো সিনেমার মধ্যে। কিভাবে করলো এটা? আমার যেমন এই যে তারিনাপুর যে অ্যারোগেন্ট একটা ক্যারেক্টার ছিল, বাট দিন শেষে সে মা, এবং এই মা যে মাঝে মাঝে অন্য মায়ের কষ্টটা বোঝে, এই জন্য তারিনাপুর ক্যারেক্টারটা আমার ভালো লাগছে। আর মৌসুমী আপু তো স্যাড সিনগুলোতে অসাধারণ, দুর্দান্ত। সুমন আনোয়ার ভাই লাস্টের সিনটা আমার, সুমন আনোয়ার ভাই একটা, তবে এই যে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা যে এত ভালো হতে পারে, এটা এরকম গল্পে হতে পারে, এরকম একটা গল্প, এটা জীবন ভাইকে এটা আসলে কংগ্রাচুলেশনস দেওয়া উচিত আমার মনে হয়। আসলে জীবন ভাই আমরা কখনো এটা চিন্তা করি না যে এটা সরকারি অনুদান হবে। হ্যাঁ, তারপরে মানে আর সবচেয়ে বড় কথা কি, যখন মৌসুমী আপুকে ধরে নিয়ে যায়, আমি এটা কি করলো, মানে মা তার ছেলেকে খুন করলো, সিনেমাটা বলে দিচ্ছি না মা তার ছেলেকে খুন করলো, আমি খুব অবাক হইলাম। এরপরও কিন্তু চমক আছে, এটা হলে গিয়ে দেখতে হবে, স্পয়লার দিই নাই। জীবন ভাই ব্লক করে দিচ্ছে, ফিনিশিংটা ভালো ছিল না, আসলেই চক্কর খুব ভালো মুভি, দেখা উচিত। আর জঙ্গলি তো অবশ্যই দেখা উচিত, বরবাদ না বললেও সবাই দেখবে। দাগিও মানুষ দেখছে, দাগিটা আমার দাগি মানে আনন্দের বিষয় কি যে প্রত্যেকটা হলে আমাদের সিনেমা। আনন্দের কথা তুই আনন্দ টিভিতে গিয়ে বলবি, এখন তুই এনটিভিতে আছিস। টিভি আছে, আচ্ছা ওকে, আছে বাংলাদেশের। আচ্ছা আই থট এটা ইন্ডিয়ান টিভি। না ওটাও আরেকটা, কিন্তু আমাদের দেশে একটা আছে। আচ্ছা এটা লাইভ, সরি এটা কিন্তু কেটে দিবে না পরে। তুই এখন যদি বলিস যে সরি কেটে দিয়ে, এটা লাইভ প্লিজ কেটে দিবে না, দর্শক ঝেটে দিতে পারে, কেটে কুটে দিবে। এনিওয়ে দর্শকদের একটু মনে করিয়ে দিচ্ছি, দর্শক বন্ধুরা আপনারা আছেন এনটিভির পর্দায় লাইভে রাতের আড্ডা, নতুন অনুষ্ঠান আর টিভির প্রতি শুক্রবার রাত 11:30টায় আমরা লাইভে আসি। আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের প্রিয় তারকা চিত্রনায়িকা দিঘির সঙ্গে কথা বলতে আপনারা সরাসরি জুমে অংশগ্রহণ করতে পারেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে একটু পর আমরা একটা কিউআর কোড দিব, সেই কিউআর কোডের আপনার মোবাইলের ক্যামেরাটা অন করে কিউআর কোডের সাথে কানেক্ট করে সরাসরি জুমে আমাদের সঙ্গে ভিডিও কলে অংশগ্রহণ করতে পারেন। সো এটা সুবর্ণ সুযোগ, অনেকেই ট্রাই করছেন, টেকনোলজিক্যাল যে আমাদের সীমাবদ্ধতা, এই কারণে আমরা অনেকের সাথে কানেক্ট হতে পারছি না। আশা করি খুব তাড়াতাড়ি কানেক্ট হতে পারবো। তবে আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদেরকে ভিডিও কল দিন। পুরো জীবনটাই এখন অনলাইন হয়ে গেল একদম। তুই তো অনলাইনে কখনো কোনো পণ্য বেচিস নাই? পণ্য বেচি নাই মানে ওই যে লাইভে এসে দেখুন এটার হাতাটা এরকম, পায়াটা এরকম, এরকম তো করিস নাই? কিন্তু অনলাইনে তো আমরা বিজ্ঞাপন দেই অনেক, এটা তো আমাদের কাজ, টাকা পাই। আলাদা লাইফটাও তো কাজই, যে করছে সেও তো টাকাই পায়। হ্যাঁ না, তুই কখনো ওটা করে ওই অভিজ্ঞতাটা হয়নি? না ওটা হয়নি। আচ্ছা, তো সামনে আমরা কোথায় কোথায় দিঘিকে দেখতে পাবো? দেখা যাক কোথায় কোথায় দেখতে পাই, কারণ আমার মনে হয় যে এখন জঙ্গলির মৌসুম, জঙ্গলিটাই চলুক, যখন যে কাজটা আসবে তখন সেই মৌসুমটা আমরা উপভোগ করব এবং তখন সেই মৌসুমে ওই নামটা বলবো। যেমন ঈদের চাঁদ উঠেছে, আমরা জঙ্গলি দেখেছি, আবার আকাশে চাঁদ উঠলে আমরা দেখতে পাবো। সো আগে থেকে কথা না বলি, হ্যাঁ ছোট্ট দিঘি বড় হয়েছে, অনেকের চোখে এখনো ছোট। এটা মাঝে মাঝে কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে কিনা? না, প্রতিবন্ধকতা তৈরি করে না, আমার মনে হয় এটা ইন্সপায়ার করে আমাকে আরো বেশি। কারণ আমি যখন একটু ভুল করি, একটা সিকোয়েন্স বাজে হলো, একটা সিনেমা বাজে হলো, একটা কাজ বাজে হলো, মানুষ তো কিন্তু নিচে এসে কমেন্টে তুমি কিন্তু সেই ছোট দিঘি, এটা কিন্তু মনে রাখতে হবে, এইভাবে কিন্তু তারা মনে করায় দেয়। তো তখন মনে হয় যে না আল্লাহ, আমি তো এটা কিছু করতে পারবো না, এরকম কিছু হবে না, আমাকে আবার ইমপ্রুভ করতে হবে। সো এইটা তো একটা ইন্সপিরেশন, আমার নিজের প্রতি নিজের ইন্সপিরেশন। সো আমরা বলতে পারি যে সমালোচনাটাকে তুই ইন্সপিরেশন হিসেবেই নিস, মানে সমালোচনাটাকে মাইন্ড করিস না। সত্যি তো? সত্যি। এটা কিন্তু খুব ভালো, মানে জাত শিল্পী যারা, মানে যে শিল্পী জাত আছে, শিল্পী জাত ঢাকায় যে জাত আছে, ঢাকায় যে জাত আছে বলতে হবে। আবার এই শিল্পীদেরকে আমি দেখেছি, তারা ডাউন টু আর্থ হয় আর সমালোচনাটাকে গ্রহণ করতে পারে, মাইন্ড করে না। তবে তোর বিরুদ্ধে একটা অভিযোগ আছে
যে তোকে সব সময় খোঁজ করে পাওয়া যায় না। জানতাম আসতেছে এটা, জানতাম না। এটা কেন 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 কেন? আচ্ছা, এটা এমন না যে আমাকে খোঁজ করে পাওয়া যায় না, দেখা যায় যে কিছু টাইম আমি ব্যস্ত থাকি। তুমি হাইসো না এভাবে প্লিজ, আমি কথা বলতে পারবো না। কিছু টাইম আমি ব্যস্ত থাকি, কিছু টাইম আমি হাসতেছি, আমার চোখ ছোট। আমি একদম ওর সাথে বসলে আমার আসল হাসির সাউন্ড বের হয়ে যায়, আমার আসল রূপ বের হয়ে যায়, আসলিয়াত, আমি আসলিয়াত বের হয়ে যায়। এই জন্য কোনো সাথে যাইতে চাই না। আমি হাসতেছি না। যেটা হয় যে অনেক সময় ব্যস্ত থাকা হয়, কাজে থাকা হয়, পরে না কাজে কাজে আমি আমার একটু মন ভোলা টাইপ আছে। মানে ব্যাপারটা আমি বলি, আমি তোকে হেল্প করি না, তুমি হেল্প করো না, আমি আমারটা বলি দরকার। তো ওই সময় দেখা যাচ্ছে ব্যাক করা হচ্ছে না, কিংবা যেটা সবচেয়ে বেশি আমি আননোন নাম্বারটা খুবই কম পিক করি, মানে আননোন নাম্বারটা আমি নরমালি ধরি না আনটিল তারা আমাকে জানাচ্ছে যে আমি অমুক, তারপরে আমি। আচ্ছা, দেখি তোর আশা পূর্ণ হয় কিনা। কিছু কমেন্ট আসছে দর্শকরা, দেখি কমেন্টগুলো কি আসছে। দর্শক একটু দেখি আমরা। কামিং সুন, ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কমেন্টে চলে যাব। আর কমেন্ট আসতে আসতে এই যে চলে আসেছে, শাওন সুন্দর লাগছে ইনশাআল্লাহ, এটাতে লিখবেন মাশাআল্লাহ, ঠিক আছে? বাট আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি কমেন্ট করেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। জানি না কাকে সুন্দর লাগছে, দুজনকে সুন্দর লাগছে, এটা বুঝিয়েছে আর কি। কামাল লিখেছেন, হ্যালো ইন্তু, হাউ আর ইউ? আই এম ফাইন, হাউ আর ইউ? আর আচ্ছা দর্শক, আপনারা কমেন্ট করলে কোথা থেকে লিখছেন সেটাও একটু জানিয়ে দিবেন। হাই দিঘি আপু, হাউ আর ইউ? কংগ্রেটস ফর জঙ্গলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাট উনি লিখছে যোগী, অনেকে জঙ্গিও লেখে। হ্যাঁ, জঙ্গলিও লিখে। আচ্ছা, ব্যাপার না, জঙ্গলি। এনএইচ নূর ইসলাম, সকলের জন্য ভালোবাসা অবিরাম। দে ভালোবাসা ফেরত দে। ওকে, সো সুইট অফ ইউ। আল ওয়াজিদ ইসলাম, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা লাইভ এনটিভিতে। ওকে, ইটস এ লাইভ। আচ্ছা, ইটস এ লাইভ। থ্যাংক ইউ ওয়াজিদ ভাই, আপনি ভালোবেসে কমেন্ট করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছবির নাম জঙ্গলি কেন? ফরহাদ ভাই তোকে জিজ্ঞেস করেছেন। এটা জানতে হলে জঙ্গলি দেখতে হবে, হ্যাঁ, তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন কোন মেয়েরা কাকে জঙ্গলি বানিয়ে দেয় সেটা আপনারা বুঝতে পারবেন। কে কাকে জঙ্গলি বানাচ্ছে, কে জঙ্গলি। আর একটা আছে আনজান সমাদদার, ভালোবাসা রইলো আমার। আপনার জন্য আমাদের দুজনের পক্ষ থেকে অনেক ভালোবাসা। এই যে দেখেন, আপনি একলা ভালোবাসা দিছেন, আমরা দুইজনের ভালোবাসা দিছি। আপনি বড় লোক হয়ে গেছেন, আমরা গরিব হয়ে গেছি, বাট অসুবিধা নেই, আমরা অসংখ্য দর্শকের ভালোবাসা পাচ্ছি, সেটা কোনো ইস্যু না। আচ্ছা, এটা কি এমন হয় যে আমরা প্রসঙ্গে ছিলাম, এমন হয় যেমন ধর ইন্তু ফোন দিছে, আচ্ছা ও তো আছেই, ও পরে আমাকে টেক্সট পাঠাবে, সমস্যা নেই, ওর সাথে পরে কথা বলবো, যদি কাজে থাকি। হ্যাঁ, ওটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাজে আছি, কিন্তু তোমাকে ফোন দিবি, আমি আবার ফোন দিয়ে তখন আচ্ছা মানে টেক্সট দিবি তখন। হ্যাঁ, প্যারা নাই, মানে যারা অনেক বেশি কাছে তাদের সাথে তো আসলেই প্যারা নাই। হ্যাঁ, না মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি কল দিচ্ছি, ও কি মাইন্ড করতেছে? অনেক ব্লক করে দিব। ও যদি মাইন্ড করে, আমি তো বাপ মা তুইলেও গালি দিতে পারবো না, কারণ ওরাও তোমার কাছে। সমস্যা তো ওখানে, বুঝছিস? তো একটু জেনে নিলাম আর কি, যে দেখি ঢাকায় না ঢাকার বাইরে। আচ্ছা, বাবা এক সময় খুবই ফেমাস ফিল্মের হিরো ছিলেন। সমসাময়িকভাবে তিনি যাত্রাতেও ভীষণভাবে জনপ্রিয় ছিলেন, এবং ওই জনপ্রিয় থাকা অবস্থাতেই উনি কাজ কমিয়ে দিয়েছেন, রাইট? কিন্তু কখনো তোর কি ইচ্ছা করে যে না, আমি যাত্রাটা করব, আমার বাবা যেহেতু করেছেন, আমিও যাত্রাতে কখনো পারফর্ম করতে চাই, মানে ঠিক আছে আমিও করছি, এটা বলার জন্য এরকম কোনো ইচ্ছে করে? ইচ্ছা করে বলতে, আমি যখন মানে অ্যাকচুয়ালি যাত্রা জিনিসটা কি, কিংবা মঞ্চ নাটক যেটা আমরা বলি, ওটা কি, যে ওটা হচ্ছে মানে 1 ঘন্টা 2 ঘন্টা ওই নাটকটা লাইভ দর্শকের সামনে চলবে, এবং আমাকে মনে রেখে ওইটা 1-2 ঘন্টা করতে হবে, মানে আমাকে স্ক্রিপ্টটা মুখস্থ রাখতে হবে, অনেক মানে ক্যালকুলেশন এখানে। তো তখন আমি চিন্তা করি কিভাবে উচ্চ স্বরে, হ্যাঁ কিভাবে করতো, মানে রাগ হইলে তখন 1-2টা বকা দেওয়া যে উচ্চ স্বরে, কিন্তু পুরোটা ডায়লগ আমি দেখতাম বাবার গলা ভেঙে গেছে, যখন করে আসতো গলা ভেঙে গেছে, কথা বলতে পারতো না, সারাদিন গরম পানি খেয়ে আবার 4 দিন পর আরেকটা মঞ্চ নাটক, আরেকটা যাত্রা চলে যেতে হবে। তো এভাবে আমি দেখছি বাবাকে কষ্ট করতে। তো ওই জায়গা থেকে একবার তখন মনে হতো যে আমি দেখবো, তো একটু দেখার পরে মনে হতো যে এটা কিভাবে করে, কিভাবে মানে তোর কাছে মনে হয় না যে তুই এখন ওটার যোগ্য? আমি যোগ্য, প্রথমত আমি জানি, আমি মানে আমার মনেই হয় না আমি কখনো যোগ্য হব কিনা এটার জন্য। আর আরেকটা যে জিনিসটা, যে বাবা যে সময়টাতে যাত্রা করতো তখন যাত্রাটা অনেক সুশীল ছিল, অনেক সুন্দর ছিল। যেহেতু বাবাই এখন যাত্রাটা আর করে না, অবভিয়াসলি তাহলে ওখানে কোনো একটা
মানে ওখানে কোনো একটা কিছু ভ্যারাইটি শো আর কি, নাচ গান বেশি হয় যাত্রার চেয়ে, মানে ওখানে কোনো একটা ল্যাকিংস কিংবা ইস্যু আছে যার জন্য বাবা ওখান থেকে সরে আসছে। কারণ যাত্রা কিংবা মঞ্চে যে নাটকটা, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা জায়গা। এখানে কিন্তু আমাদের অভিনয়ের আসল জায়গা বলবো আমি। এক্স্যাক্টলি, ইভেন আমাদের সিনেমায় তৎকালীন সময়ে অসংখ্য শিল্পীরা যাত্রা থেকে এসেছে। এখানে কোনো রিটেক নাই, এখানে কোনো মানে কাঁদতে হলে আমার সত্যি চোখের পানি পড়তে হবে, এখানে গ্লিসারিন দেওয়ার কোনো উপায় নাই, এখানে কিছুই ফেক নাই, এখানে সব আমার রিয়েল। তো ওই জিনিসটা আমার এতই সুন্দর একটা জায়গা, ওইখান থেকে যখন একটা মানুষ সরে আসে যেখানে এত ডিভোটেড ওই জায়গাটার সাথে, অবশ্যই কোনো ল্যাকিং আছে। তো যেহেতু ল্যাকিং আছে, তো এখন তো না, কিন্তু যখন আমি দেখেছিলাম ছোটবেলায় তখন মনে হয়েছিল যে হ্যাঁ আমি কি কোনোদিন পারবো এখানে দাঁড়িয়ে, কিন্তু মনে হয় না। আচ্ছা ঠিক আছে, বা যাত্রাটা আমার আজীবনের একটা আকর্ষণ, মানে এটা আমার ড্রিম, অন্যরকম। আমি ছোটবেলায় এরকম যখন দেখেছি আমার কাছে মনে হতো আমি একদিন যাত্রা করতাম। আমি মঞ্চ নাটক করেছি, কিন্তু যাত্রার ফ্লেভারটাই আলাদা। মানে বাবাও বলে যে শীতকালে তারা কাঁথা মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি, খাবারের মুড়ি নিয়ে চলে যেত সারা রাত যাত্রা দেখতো। ওই আবেদনটা, এটা তো আমাদের কালচার, একেবারেই যাত্রাটা আমাদের। হ্যাঁ, এই জন্য আমি মিস করি যে এটা আবার যদি ফিরে আসতো, যেমন আমাদের সিনেমা এখন ফিরে আসছে, ওরকম যদি যাত্রাটা ফিরে আসতো, সুশীল ভাবেই আসতো। বাংলা, বিহার, উড়িষ্যা, ওরে না না না, এরকম করে যে ডায়লগগুলো, এই ফরম্যাটটা আমার মজা লাগে। এই যে আমাদের সিনেমার যে ট্রান্সফরমেশনটা, মাঝখানে সিনেমাটা একটু পড়ে গেছিল, যেমন তোকেও মানে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে সিনেমা করে, বা সিনেমা মুক্তির সময় তোকে বলতে হয়েছে যে না এই সিনেমাটা আমার না, মানে আমি যে কেন করেছি এখন আমি গিলটি ফিল করছি, এরকমও তো হয়েছে। কিন্তু ওখান থেকে কখন যেন আমরা উঠে আসলাম না, এই ট্রান্সফরমেশনটা কেমন লাগে, কতটুকু আশাবাদী তুই আমাদের সিনেমা নিয়ে? আমাদের সিনেমা নিয়ে আমি বরাবরই আশাবাদী ছিলাম, মানে আমার ধৈর্য ছিল সিনেমা নিয়ে, যে এই বছর না পরের বছর, 6 মাস 3 মাস হবেই। কারণ আমরা তো সিনেমা দেখে অভ্যস্ত, আমাদের কতগুলো হল ছিল, 1500 হল ছিল, 1300, 1000, 800, মানে কমার পরেও সংখ্যাটা যদি এরকম হয়, ওই মানুষগুলা যদি মানে সিনেমা দেখে এতটা পরিমাণ উপভোগ করতো, তাহলে আমরা এখন কেন করব না? আমরা এখন কিভাবে সিনেমা ছাড়া থাকবো? কোনো না কোনো ভাবে আমরা হয়তোবা কন্টেন্টের অভাব, এই জন্য আমরা যাচ্ছি না, কিংবা আমরা যেটা এখন যেহেতু টেস্ট বরাবরই চেঞ্জ হয় দর্শকদের, আমি বলবো যে সিনেমা খারাপ ছিল না, টেস্টটা গ্রহণ করতে সময় নিয়েছে। আমরা টেস্টটা বুঝতে, দর্শকের সাথে সিনেমার টেস্টটা সিঙ্ক হয়নি। আমরা যারা সিনেমা বানিয়েছি করেছি তারা হয়তোবা টেস্টটা বুঝতে আমাদের 1 বছর 2 বছর সময় লেগেছে, যে এখন দর্শক আসলে কি চায়। আমরা ওটিটি, এটা তো আমাদের ওটিটিতে হেল্প করেছে, ওটিটি দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়েছি যে দর্শক এইটা চায়, কারণ এই কাজটা হিট করলো। তারপরে আমরা ওইটা আবার এক্সপেরিমেন্ট শুরু করলাম সিনেমাতে, এবং তারপরে কিন্তু আমরা আল্লাহর রহমতে খুবই ভালো গেলাম। এবং ইফ আই এম নট রং, এবার কিন্তু অনেক বন্ধ হলও ওপেন হয়েছে, অনেক সিনেমা দিয়ে আমাদের রেনোভেশন হয়েছে। ইভেন আমাদের যে মনিহার, যশোরের যে মনিহার, 800 পিপল একসাথে বসে সিনেমা দেখে, মানে ক্যান ইউ ইমাজিন, এবং নতুন এসি, মানে বিশাল ব্যাপার, এটা তো অনেক বড় ব্যাপার। এবং আমাদের সিনেপ্লেক্সও আরো একটা হয়েছে নতুন ঢাকায়, এবং আরো হবে এয়ারপোর্টে, এবং আরো হবে। উত্তরাবাসীর জন্য এটা সুখবর। হ্যাঁ, এরপরে মানে পূর্বাচলে মনোযোগ দেওয়া উচিত, কারণ ওদিকটা তো এখন অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, আরো কতগুলো হবে শুনলাম। সো এই জায়গাটা থেকে খুব ভালো লাগে যে সিনেমা হলও হচ্ছে। আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই যে এখন মানুষ বলছে যে না বরবাদ 100 কোটির ক্লাবে ফর দ্য ফার্স্ট টাইম যেতে পারে, বাট ইটস বিয়ন্ড ইমাজিনেশন, রাইট? বিয়ন্ড ইমাজিনেশন, একদমই। বা এই যে জঙ্গলি প্রায় 30 crore কাছাকাছি চলে গেছে, দাগি খুব 35-40 crore কাছাকাছি চলে গেছে ওভারঅল, সিঙ্গেল স্ক্রিন এন্ড মাল্টিপ্লেক্স নিয়ে। একটা সিনেমাই তো 3 কোটি 4 কোটি কামাইতে খবর হয়ে যেত। মানে এটা আলহামদুলিল্লাহ আমি বলবো যে এটা তো ঘুমায় স্বপ্ন দেখতাম, যখন আমি ওই যে বলিউডের সিনেমার তারানা দাস বসতো আছে আজ কি বক্স অফিস মে, তখন যে বলতো, তখন আল্লাহ একদিনে 70 কোটি 80 কোটি 100 কোটি। ঢাকায় জন্মাইলো, ওনার নাম কি তো জানোস? কি? তরুণ আদর্শ। তরুণ আদর্শ ঢাকায় থাকলে, তরুণ আদর্শ ঢাকায় জন্মাইলে এই নামটা হতো, ও যাচ্ছে যেত আর কি। আচ্ছা, তো যেটা বলছি, হ্যাঁ, আর আমাদের তো কিন্তু এখন যেটা আমরা আগে ভাবতাম যে ভালো গল্প, ভালো মেকার দরকার, এখন কিন্তু একটা বক্স অফিস দরকার অফিশিয়ালি, যারা অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা দিবে। যেমন সিঙ্গেল স্ক্রিনের হিসাব কিন্তু নাই, আমরা মাল্টিপ্লেক্সের হিসাব, আমাদের বক্স অফিস অনেক দিন ধরেই দরকার আমার মনে হয়। বক্সই নাই আবার অফিস, বল। সো অনেক দিন ধরেই দরকার। সো এখন আমার মনে হচ্ছে হাই টাইম রাইট টাইম, যে যেহেতু আমাদের সিনেমা এইভাবে আলহামদুলিল্লাহ কামাই করছে, কিংবা আমি বলবো যে এইভাবে আমাদের সিনেমার গ্রস এভাবে বাড়ছে, এবার তো একটা বক্স অফিস বানতা হয়। এটা আসলে আস্তে আস্তে এমনি হয়ে যাবে, আমার মনে হচ্ছে সময়ের প্রয়োজনে অনেক কিছু করা লাগে না, ওটা হয়ে যায়।
যেমন এই যে মানুষ এখন টুলের মধ্যে বসে মুভি দেখছে, এটাই আমাদের স্বপ্ন। আচ্ছা, ওটিটি নিয়ে কথা বলি আমরা। ওটিটিতে যখন আসছে তখন স্ট্রাগলিং ছিল, যদিও হইচই এসে একটা কম্পিটিশন বাজার তৈরি করেছে। তারপর তো বাংলাদেশে বিঞ্জি, চরকি, টফি, দীপ্ত প্লে, আরো অনেকগুলো আছে, টিভি চ্যানেলগুলো আছে, ওগুলো আর সবার নাম না বলি, বিনামূল্যে মার্কেটিং হয়ে যাবে, টাকা দিলে করে দিতাম এনিওয়ে। তো এই যে ওটিটি গুলো আসলে কি ভূমিকা রাখছে, এটা কি আমাদের জন্য পজিটিভ হচ্ছে? পজিটিভ তো হচ্ছে। কেন হচ্ছে? পজিটিভ হচ্ছে প্রথমত, সাপোজ এই যে আমার কাজিন থাকে লন্ডনে, লন্ডনে হয়তো বা আমার সিনেমাটা যাচ্ছে না, মানে কথার কথা লন্ডনে আমার সিনেমাটা আজকে যাচ্ছে না, তো তখন সে সিনেমাটা কবে যাবে সে জানে না, কিংবা যখন যাবে, আমরা তো জানি দেশের বাইরের জীবনটা কত কঠিন আসলে সবার জন্য, সে কি সময় পাবে সিনেমাটা দেখার, কিংবা তার স্টেটে না অন্য আরেকটা স্টেটে, তার ওই স্টেটে যেতে 8 ঘন্টা লাগবে, কিংবা একটা প্লেন ফেয়ার দিয়ে তার যেতে হবে, একটা প্লেন ফেয়ার দিয়ে একটা সিনেমা দেখতে যাওয়া একদম রিলেভেন্ট না কোনোভাবে, তখন সে সিনেমাটা কিভাবে দেখবে? তখন সে ওটিটিতে যখন আসবে, তখন আমাদের কারো দ্বারা সে বাংলাদেশে কিনে তাকে আমি অ্যাকাউন্টটা ডেলিভার করে দিব, সে ওখানে বসে ঘরে বসে সিনেমাটা দেখবে। এটা কিন্তু একটা অনেক বড় মাধ্যম এখন দেশের বাইরে এভাবে সিনেমা দেখার। যেমন 36 দেশের বাইরে অনেক মানুষ দেখেছে চরকিতে, এবং তারা তারপর আমাকে অ্যাপ্রিসিয়েটও করেছে যে হ্যাঁ আমরা দেখেছি দেশের বাইরে বসে। শেষ চিঠি যখন এসেছিল, অসংখ্য মানুষ, অসংখ্য রিভিউ এসেছে আমার ইন্ডিয়া থেকে, মানে 50% আমি বলবো রিভিউ ছিল আমার কাছে, টেক্সট এসেছে ইন্ডিয়া থেকে, যে আমরা ইন্ডিয়ায় বসে এটা দেখেছি, এবং তারা রিভিউ করেছে, ওখানে বসে বসে ভিডিও বানিয়েছে। সো এরকম এক্সপিরিয়েন্স আমার হয়েছে। সো ওই জায়গা থেকে মনে হয় যে এখন তো অনেক দরকার একটা ওটিটি প্ল্যাটফর্ম, কারণ আমরা সবকিছু কি নেটফ্লিক্সেই দেখবো, অ্যামাজন প্রাইমেই দেখবো, আমাদের কন্টেন্টও আমরা দেখবো, আমরা বাইরের কন্টেন্ট দেখবো ফাইন, কিন্তু আমরা আমাদের কন্টেন্টও দেখবো, আমাদেরটাও দেখা দরকার। তো ওই জায়গা থেকে আমাদের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম খুবই দরকার, যেটা এখন অনেক আছে আল্লাহর রহমতে। এবং আরেকটা হচ্ছে যে স্ক্রিন তো স্ক্রিনই, আমার মনে হয় ফিল্ম তো ফিল্মই। এখন এটা আমি ঘরে শুয়ে দেখি, হলে গিয়ে দেখি, টিভিতে দেখি, দেখাটা ইম্পর্টেন্ট। এবং একই কথা, প্রোডিউসারই তো টাকা পাচ্ছে, মানে ঘরে দেখি আর আমি বরঞ্চ আমি 500 টাকা 1000 টাকা দিয়ে হলে টিকিট কাটছি, আর এখানে আমি 18 টাকা। আমার মেকিং দেখে যদি টিভিতে বসে মনে হয় আমি এটা সিনেমাই দেখছি, তাহলে তো এটা সিনেমাই। কারণ আমরা যখন সিনেমাটা চলে যায়, তারপরে যখন আমরা টিভি চ্যানেলে বসে ঈদের দিন আবার সিনেমাটা নতুন করে দেখি, গত ঈদে এসেছিল এটা এবার টিভিতে দিচ্ছে, তখন তো এটা সিনেমাই হয়। তাহলে এটা ওটিটি প্ল্যাটফর্মে দেখলে এটা সিনেমা কেন হবে না? হবে না। আবার এখন এই যে যেমন 36 বা চক্কর, এটা কিন্তু ওটিটির প্রোডাক্ট, কিন্তু এই যে ফর দ্য ফার্স্ট টাইম ওরা কি করেছে, হলে দিয়েছে। হ্যাঁ, 36/24 কিন্তু পুরোটাই ছিল ওটিটির প্রোডাক্ট। তারা দেখার পরে মনে হলো যে না, জিনিসটা আসলে বিয়ন্ড দ্য ওটিটি হয়ে গেছে, বেশি ফিল্ম হয়ে, তাইলে আমরা দিয়েই দেই, এবং আসলেও তাই ছিল। এটা আমরা দেখার পরে মনে হচ্ছে আসলেই ফিল্ম হয়ে গেছে ব্যাপারটা। রাইট, ইট ওয়াজ নাইস মুভি, আমার ভালো লেগেছে, কনসেপ্টটা ভালো। না, আমরা এগুলো কি অ্যামাজন প্রাইমে দেখতাম, নেটফ্লিক্সে দেখতাম, এই কনসেপ্টে ঢাকায় ওয়েডিং একটা প্ল্যানারের লাইফ বা এরকম একটা গল্প হতে পারে, কনসেপ্ট আমার মনে হয় দরকার, কারণ আমরা তো প্রচুর দেখেছি অ্যামাজন প্রাইমে, নেটফ্লিক্সে, সেটা মজাই লাগছে, শুটিং করতেও মজাই আসলে ব্যাপারটা। মেড ইন হেভেন না কি যেন একটা, মেড ইন হেভেন ছিল ওরকম টাইপের না? হ্যাঁ, এবং আমি শুটিং এর সময় প্রায় কারিনাকে বলতাম যে অনেকটা কিন্তু আমার মেড ইন হেভেন, কারণ মেড ইন হেভেন আমার অনেক ফেভারিট, আমার অনেক ফেভারিট সিরিজ, আমার খুবই ভালো লাগে। যদিও জামাইটা চরিত্র ভালো ছিল না, যাই হোক আমরা একটু দর্শকের কাছে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারাই টেক্সট পাঠিয়েছেন, দেখি কি আমাকে এনটিভিকে আপনারা কি লিখেছেন আমরা এক নজর দেখে নিই। আজাদ হোসাইন লিখেছেন, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আজাদ, আমি দিঘির অনেক ছবি দেখেছি, আমার খুব পছন্দের। আজাদ ভাই, ধন্যবাদ আপনাকে। তুই ধন্যবাদ দে। থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ দিয়েছে। ওকে, পাটোয়ারি, দিঘির মুভি চাচ্চু সবচেয়ে বেস্ট ছিল। ওকে, ও হাউ সুইট, থ্যাংক ইউ ভাইয়া। পলাশ সরকার রাজ লিখেছেন, আমি ঢাকা থেকে দেখছি, প্রোগ্রামটা বেশ ভালো হচ্ছে, সকলের জন্য আন্তরিক শুভকামনা রইল। আপনার জন্য শুভকামনা, রাত জেগে, সত্যি কথা থ্যাংক ইউ, আপনি রাত জেগে বসে আমাদেরকে সময় দিচ্ছেন, রাতের আড্ডা দেখছেন, আমরা ভালোবাসা দিচ্ছি। ওকে, হাউজি, আমি জানি না নামটা ঠিক মতো পড়েছি কিনা, হক সাহেব। ওকে, বাগেরহাট থেকে আছি ভাই, থ্যাংক ইউ। মিলন হবে কতদিনে, ইমতু ভাই, দিঘি কে দেখে ভালো লাগছে, থ্যাংক ইউ। আমারে সাক্ষী বানাইলেন না? ওকে, থ্যাংক ইউ। ফরহাদ হোসাইন, জঙ্গলির নায়ক সহ লাইভ অনুষ্ঠান হলে আরো সুন্দর হতো। এই যে নায়িকারে আনছি, এটা তো শুরু, এরপরে দেখবেন যে নায়ক সহ, দিঘি সহ, বুবলি সহ সবাই মিলে আমরা আরেকদিন আড্ডা দেব ইনশাআল্লাহ।
আপনারা পাশে থাকেন, সব হবে। রাজ, অনেক লাভ ফর দিঘি, অনেক লস ফর আপনার, আপনি। এটা কেমনে বানাইলি? এই যে না, তোর হাত বেশি সুন্দর। ওহ, থ্যাংক ইউ শাওন, কংগ্রেস ফর জংলি। ওকে, থ্যাংক ইউ শাওন। থ্যাংক ইউ। শাওন নামটা শুনলেই মনে হয় যে বউ টেক্সট পাঠাইলো না কে টেক্সট পাঠাইলো বুঝি না। ওকে, অসংখ্য ধন্যবাদ, আপনারা টেক্সট পাঠাচ্ছেন। আজকে প্রথম অনুষ্ঠান, আমরা এতগুলো টেক্সট আসলে আশা করিনি। তারপরে আমি টকব্যাগে শুনছি অনেকগুলো কল এসেছে, কিন্তু টেকনিক্যাল কারণে আমরা কিন্তু দিঘিকে আরেকবার চাই। এনটিভি কে বললাম আর কি, মানে আচ্ছা ঠিক আছে, দিঘি আজকে প্রথম ডাকে সাড়া দিয়ে এসেছে, আমরা পরে আবার দিঘিকে আনবো। এনিওয়ে দর্শক বন্ধুরা, আমরা রাত জেগে আপনাদের সঙ্গে আছি রাতের আড্ডায়। আমাদের সঙ্গে দিঘি আছে, এনটিভিতে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং সরাসরি সম্প্রচারিত হচ্ছে এনটিভির সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে, যেমন ফেসবুক, ইউটিউবে। ফেসবুকে একটা জুম আইডির লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে জুমে কল দিয়ে সরাসরি কথা বলতে পারেন দিঘির সঙ্গে, আড্ডায় অংশগ্রহণ করতে পারেন। অথবা আমাদের টেলিভিশন স্ক্রিনে এই লাইভ চলাকালীন সময়ে একটা কিউআর কোড আমরা দেখাচ্ছি, সেটাতে আপনার মোবাইল ক্যামেরা থেকে যারা জানেন সরাসরি ওখান থেকে আমাদের সাথে জুমে কানেক্টেড হতে পারেন। ওকে, ওই যে বান্ধবী সহ মুভি দেখতে গেছিলে, আমি বয়ফ্রেন্ড ভাবছিলাম, একটা এরকম ঘটনা ঘটে গেছিল না? এরকম বয়ফ্রেন্ড কি লাইফে, মানে সত্যি তো বলবি নাকি? সত্যিই বলবো, মানে আছে না? আচ্ছা, নাই। কেন নাই? দেখো, থাকলে আমার মনে হয় না আমি দেখো, থাকলে না থাকলে দেখবো কেমনে? না, দেখো, থাকলে আমার মনে হয় না আমি এরকম গ্লো করতে পারতাম। আজ পর্যন্ত যে কয়টা নায়িকার বয়ফ্রেন্ড ছিল তারা কিন্তু গ্লো করে না একজনও। সো আই এম গ্লোয়িং, আলহামদুলিল্লাহ, আমার সিনেমা সুন্দর যাচ্ছে, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। মানে তোর কাছে এখন অবধি বয়ফ্রেন্ডটা মানে হচ্ছে একটা প্যারা? প্যারার থেকে আমার মনে হয় কি, না 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 না, গুড ফর ক্যারিয়ারও না। আমার কাছে মনে হয় এটা অনেক বড় রেসপন্সিবিলিটি। একটা মানুষের সাথে থাকা, কথা বলা, তাকে সময় দেওয়া, এটা অনেক বড় রেসপন্সিবিলিটি। আর যদি যে কোনো একজন টক্সিক হয়, ওই রেসপন্সিবিলিটি আমি নিতে চাই না। সো ওই রেসপন্সিবিলিটির জন্য আমি রেডি না। তার থেকে বড় কথা, আমি এখন যেহেতু অনেক বেশি ফোকাস করছি ক্যারিয়ারে, সো ওই ফোকাসের জায়গাটাতে আমি আসলে অন্য কিছুতে আর ফোকাস করতেই চাই না। অলরেডি পড়াশোনায় অনেক ফোকাসড, তারপর পড়াশোনার পাশাপাশি এটাতে আমি অনেক ফোকাস, প্রচুর ইভেন্টে থাকতে হয়। তো সব কিছু মিলে আমার মনে হয় যে ওই সময়টাই বা কই। আমার একটা মজা লাগে, সেটা হচ্ছে কোনো কিছু আসলে, একটা মিউজিক ভিডিও, বিজ্ঞাপন, ঢাকার বাইরে, দেশের বাইরে কোনো ইভেন্ট আসলে আমার সবার আগে দিঘির কথা মনে পড়ে। আমি ফোন করে, তুই কি যাবি? কত টাকা বলবো? কত টাকা বলবো? যাবি? আচ্ছা, এততে করে দে। এরকম অনেক কাজ হয়, অনেক কাজ হয় না, যে মালয়েশিয়াটা হলো না। ও প্রতিবারই আমাকে বলে, এটা সত্যি। হ্যাঁ, আবার ওই সময় কিন্তু ওরে পাই, এক কলে পাই ওই সময়, ওরে কেন জানি, মানে কাজটা বলি না, কাজটা তোকে বলি নাই, জাস্ট কাজের জন্য ফোন দিয়েছি, সাথে পেয়ে যাই। এটা কানেকশন, আল্লাহ মানে মুড অন করে দেয়, এটা কাজের দর। না না, ধান্দা, বিজনেস। না, ওকে, আচ্ছা। এই যে চলচ্চিত্রে যেহেতু আমাদের একটা খারাপ অবস্থা ছিল, এখন অনেক ভালো অবস্থা, কিন্তু আরো অনেক, একটা ভিডিও কল আসছে, আমরা একটু দেখি তো। আমার মুখে অনেক, হ্যাঁ, আমরা চেষ্টা করি, দেখি একটা ভিডিও কল আসছে, দেখি। হ্যালো, ইজ ইট ইউ? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মশিউর ভাই? আছি ইমরু ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আরো বেশি ভালো আছি আপনাদের দুইজনকে একসাথে দেখে। যে সুন্দর একটি প্রোগ্রাম হচ্ছে, আমি অনেকক্ষণ থেকে একদম শুরু থেকে প্রোগ্রামটা দেখছি। এবং ইমরু ভাই আমাদের চট্টগ্রামের ছেলে, বদ্দা বালা সাই জানি, তার সাথে হচ্ছে একজন অতিথি আছেন আমাদের মশিউর বদ্দা। চল, বলতেছি যে শুধু আমি চট্টগ্রামের ছেলে না, ও কিন্তু চট্টগ্রামের মেয়ে। ওর বাবা সুব্রত দেও কিন্তু চট্টগ্রামের। বেড়ে ওঠা, তো ওই জায়গা থেকে আমার একটা অনেক বড় কানেকশন চট্টগ্রামের সাথে, এবং প্রায় যাওয়া হয়, আমার রিলেটিভও থাকে ওখানে। সো এভাবেই আসলে কানেকশন। আপনি এখন কোথায় আছেন? বদ্দা এখন ঢাকাত, সরি করে দি বদ্দা, ঢাকাত আছি এখন রিয়েল এস্টেট কোম্পানির সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে দিয়ারি। ইঞ্জিনিয়ার আঞ্চলিকতা। জি বদ্দা, অনে ইঞ্জিনিয়ার হিসেবে আছেন না? জি জি, আই সিভিল ইঞ্জিনিয়ার বদ্দা, বিল্ডিং টিল্ডিং বানায় দিয়ারি বদ্দা। ও আচ্ছা আচ্ছা, ঢাকা শহর ধন্ডে? জি বদ্দা, আই বনশ্রী বাসার অফিসে বদ্দা। আচ্ছা, বন এবারে শহর বানাই দিউন, অনে তো ডেভেলপিং কোম্পানিতে আছেন না? বানাই দিদি বদ্দা, অলরেডি আধুনিক সোসাইটি বানাই দি বদ্দা। আচ্ছা, বহুত ভালো কাম করছেন। দিঘির লগে কতক্ষণ? জি, দিঘি আপু কেমন আছেন? জি ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আসলে একটি ছোট্ট করে বলতে চাই আপনার ব্যাপারে। আসলে আমাদের এই চলচ্চিত্র জগতের আমরা দেখেছি অনেকেই
অগ্রগতি, বাট আপনার যে প্রোগ্রেস সেটা সত্যি অভাবনীয়। আমরা আপনার যে সিনেমা ছোট থেকে শুরু করে, অর্থাৎ আমরা ফিল্ম জগতে যারা দেখেছি, হয়তো অনেকে ছোট ক্যারেক্টার করে মানে ফিল্ম থেকে চলে যায় বা বড় ক্যারেক্টার হয়ে ফিল্মে ইন করে। তো আপনার যে যাত্রাটা একদম শুরু থেকে, অর্থাৎ একদম ছোটবেলা থেকে আসলে এত বড় পর্যায়ে আসা, একদম ছোট্ট দিঘি থেকে আজকে নায়িকা দিঘি হওয়া, সেটি আসলে চমৎকার। বাংলাদেশের মানুষ আসলে এরকম, যারা ফিল্ম ইন্ডাস্ট্রি এরকম আমরা আর্টিস্ট চাই, যারা হচ্ছে যাদের ছোটবেলা থেকে বড় জগতে তাদের প্রোগ্রেসটা আমরা দেখতে পাই। তো আমরা আজকের যে দিঘি আমরা দেখছি সেটা সত্যি প্রশংসনীয়। পুরো বাংলাদেশ দিঘিকে চিনে এবং আমার সত্যি খুব ভালো লাগে দিঘি আপুর যখন ভিডিও গুলা দেখি, ছবি দেখি, বিশেষ করে মানে ওনার যে একটা অভিনয়ের যে একটা মাধুর্য, অভিনয়ের যে একটা ভিতর থেকে যে একটা অভিনয়, রিয়েল যে একটা অভিনয়, সেটা আপনার মধ্যে খুঁজে পাই আমরা। তো আমরা দোয়া করব ইনশাল্লাহ শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বে আমরা দিঘি আপুর ছবি দেখতে চাই। পুরো বাংলাদেশ নয় পুরো ওয়ার্ল্ডে দিঘি আপুকে চিনবে এবং বাংলাদেশের একজন আইডল হিসাবে, ফিল্ম ইন্ডাস্ট্রি আইডল হিসাবে আমরা দিঘি আপুকে অনেক উপরে দেখতে চাই। এবং রিসেন্টলি দিঘি আপুর যে সিনেমাটা রিলিজ হয়েছে জঙ্গলি, ইট ইজ ফ্যান্টাস্টিক, সেটা বলার কোনো ভাষা নাই। এত চমৎকার অভিনয়, পাশাপাশি সিয়াম ভাইয়ের অভিনয়, বুবলি আপুর অভিনয় চমৎকার, যেটা আসলে এটা কেউ যদি মানে শত্রু অনেক সময় ভুলের চলে কিছু প্রশংসা করে, কিন্তু যিনি শত্রু, যিনি আমার হচ্ছে ওয়েল উইশার না, তারাও কিন্তু জঙ্গলি দেখে প্রশংসা করতে হবে। একদম ঠিক বলেছেন মশিউর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি রাত জেগে আমাদেরকে এত সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি ইন্টারভিউ পরিবারকে বলবো যে আমি কোনোদিন যদি কোনো কারণে আসতে না পারি, মশিউর ভাইকে আনবেন, দারুণ কথা বলতে পারেন উনি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দিতে চাই যে এতটা অবজার্ভ করেছেন, এত সুন্দর সুন্দর কথা বলেছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আমি। আর আসলে এই ভালোবাসাগুলোই তো অনেক বড় শক্তি। থ্যাংক ইউ সো মাচ। আর তার চেয়ে বড় কথা, দেখ আমরা ইন্টারভিউ কত সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছি যে আসলে তো দর্শকগুলো তোকে কতটুকু পড়াশোনা করে, তোকে নিয়ে ভাবে, তুই দেখেছিস মানে একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে আপনার মুখে ফুল চন্দন ফুটুক। শুরু থেকে শেষ পর্যন্ত না, শুরু থেকে এই পর্যন্ত। তোর কি শেষ হয়ে গেছে নাকি সব? তুই ঢাকায় তো, তুই ঢাকায়। এনিওয়ে দর্শক বন্ধুরা, আমরা ফান করি বিকজ আমরা পর্দার আড়ালে, পর্দার বাইরে আমরা খুব ভালো বন্ধু। ওই বন্ধুত্বটা আপনাদের সামনে তুলে ধরেছি, এই জন্য ইন্টারভিউকে ধন্যবাদ। আর আপনারা এতক্ষণ আমাদের দেখেছেন, এটার জন্য আমরা কি শেষ করে দিব নাকি? আমরা শেষ করে দিই না, অনেক রাত হয়ে গেছে। সময় প্রায়, আমি যাই না শেষের সময় না শুরুর সময়, আমরা শেষ করে দেই। কিন্তু তার আগে দিঘি তুই এসেছিস, অবশ্যই তোকে খালি হাতে ফিরাবো না, খাম দিব, কিন্তু এর আগে দর্শকদের একটু কিছু বল যে আজকে কেমন লাগলো আমাদের অনুষ্ঠানে এসে, এনটিভির দর্শক যারা আছে তাদেরকে কিছু বল। প্রথমত থ্যাংক ইউ সো মাচ যে আপনারা রাত জেগে আমাদের শোটা দেখেছেন এবং এখনো অবধি আছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি চাই আপনারা আসলে যারা যারা এখনো জঙ্গলি দেখেননি, আপনারা হলে চলে যান। এবারের ঈদে আপনাদের জন্য অসংখ্য সুন্দর সুন্দর সিনেমা এসেছে আমাদের হলে, এবং মানে যেই হল থেকে বের হবেন পাশের হলে আমাদেরই বাংলা সিনেমা চলছে, এটাই সবচেয়ে আনন্দের আমার কাছে। আপনারা জঙ্গলি দেখতে চলে যান। অসংখ্য ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি অলরেডি আপনাদের থেকে। আপনারা যারা যারা দেখেছেন অনেক ভালোবাসা দিয়েছেন জঙ্গলিকে, এবং আপনারা যারা দেখেননি এখনই সময় আপনার পরিবার নিয়ে জঙ্গলি দেখার। এবং এটা একটা ফুল এন্টারটেইনমেন্ট ফ্যামিলি ব্লকবাস্টার ফিল্ম, কারণ আমি বলবো পরিবারের সাথে দেখার একটা মজাই আলাদা। জঙ্গলি, আপনার প্রিয়জন, আপনার পরিবার আপনার পাশে থাকবে, আপনি জঙ্গলি দেখবেন, এটা একটা অন্যরকম অনুভূতি। কারণ আমিও পরিবার নিয়ে দেখেছি, আমি জানি। এবং আপনাদের অনেক অনেক আমন্ত্রণ জানাই হলে আমাদের সিনেমা দেখার জন্য। আর আমাদের ফিডব্যাক জানাবেন, আমরা প্রতিনিয়ত ফিডব্যাক পাচ্ছি, আরও ফিডব্যাক চাই, ভুল ত্রুটি সব ফিডব্যাক চাই। এবং থ্যাংক ইউ সো মাচ। এরপরেও আমি মনে হয় ও থাকবে সবসময় শোতে, ওর শোটাও দেখবেন, খুব সুন্দর একটা শো। এবং আজকে আমি প্রথমবার আসলাম। থ্যাংক ইউ সো মাচ এনটিভিকে যে প্রথম এপিসোডে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, অনেক ভালোবাসা তোর জন্য। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, সময় শেষ, আগামী সপ্তাহে আবার দেখা হবে, সেম টাইম সেম চ্যানেল, রাতের আড্ডা নিয়ে। সঙ্গে থাকুন, এনটিভি দেখুন, কারণ এরপরে নিউজ আছে, নিউজ দেখার আমন্ত্রণ। বাই বাই।